আমার সাধুগুরু বৈষ্ণব ভক্ত মন্ডলীরা জানেন কলিযুগের একমাত্র মহামন্ত্র নাম ষোলনাম ৩২ অক্ষর নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এ নাম আমাদের কর্ণকুহরে পুরস্কার দিয়েছেন গৌরাঙ্গ মহাপ্রভু। তাই গৌরাঙ্গের চরণে প্রণাম করে বলছি, বলি জয় জয় শ্রী চৈতন্য, জয় হরে মোরারে, জয় জয় শ্রী চৈতন্য, জয় হরে মোরারে, জয় জয় শ্রী চৈতন্য, জয় হরে মোরারে, জয় জয়। ওহে বিপদে বারো, ওহে বিপদে বারণ মধুসূদনে তরও হব সংসারে, জয় জয় শ্রী চৈতন্য, জয় হরে মোরারে, 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 জয় জয়। আমার সাধুগুরু বৈষ্ণবরা জানেন গৌরাঙ্গ মহাপ্রভু 48 বৎসর জীবিত ছিলেন। 24 বৎসর গৃহবাস, 6 বৎসর কীর্তন প্রকাশ আর 18 বৎসর নীলাচলে বাস। গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম হয়েছিল কত সালে? মাগো 1407 শতাব্দীর 23শে ফাল্গুন শুক্রবার দোল পূর্ণিমার দিন নদিয়া জেলার নবদ্বীপ ধামে জগন্নাথ মিশ্রের ঘরে সতীমাতার গর্ভসিন্ধু মাঝে গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম হয়। মাগো সেদিন ফাল্গুনি পূর্ণিমা তিথি, ওহে উদয় হলেন কালো শশী, ফালে কোনে পড়েন মারতে, ওহে উদয় হলে কালো শশী, সেদিন ফাল্গুনি পূর্ণিমা তিথি, ওহে উদয় হলেন কালো শশী, সেদিন ফালে কোনে পড়েন মারতে, ওহে উদয় হলে কালো শশী। আমার সতী মারুদরে আছি জগন্নাথ মিশ্রের ঘরে, জয় জয় শ্রী চৈতন্য, জয় হরে মোরারে, 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 জয় জয়। গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম হয় একটি নিম গাছের তলায়। এখনো যদি আপনারা মায়াপুরে যান সেই নিম গাছটি এখন আছে। নিমতলাতে জন্ম হয়েছিল বলে সতীমাতা বড় আদর করেছিলেন, নাম রেখেছিলেন নিমাই। শরীরের রং অত্যধিক ফর্সা গৌরবর্ণ বলে দেবাসীগণ সবাই বলতো গৌরাঙ্গ, আর ভক্তরা বলতো গোরা। গো শব্দে গোবিন্দ, রা শব্দে রাধা, রাধা গোবিন্দের যুগলমূর্তি কলিযুগে এসেছিল, তাই ভক্তরা বলতো গোরা। আর জীবিকে কোটি সচৈতন্য, ওহে নাম ধরেছ শ্রী চৈতন্য, আর জীবিকে কোটে সচৈতন্য, ওহে নাম ধরেছ শ্রী চৈতন্য, ওহে আমি অতি দিন দৈন করাও প্রভু আমার, জয় জয় শ্রী চৈতন্য, জয় হরে মোরারে, 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 জয় জয়। আপনারা জানেন কীর্তন গান, বাউল গান, রামায়ণ গান,
কবি গান, মনসামঙ্গল গান, প্রত্যেকটা গান যখন আরম্ভ হয় তখন কিন্তু বলে নিতাই গৌর হরিবোল হরিবোল করে গান আরম্ভ হয়। বাউল গান আরম্ভ হয়, কীর্তন গান আরম্ভ হয়, রামায়ণ গান আরম্ভ হয়, কবি গান গৌর নিতাইয়ের নাম নিয়ে আরম্ভ হয়। কই বলে না তো জয় মা কালী ব্রহ্মময়ী তারা, কেউ বলে না, সবাই বলে নিতাই গৌর হরিবোল। আপনাদের গ্রামে যদি পবিত্র হরিবাসর হয়, অহরাত্রি 24 হরিনাম হয়, দেখবেন নিতাই গৌর থেকে সামনে আর পিছনে থাকে রাধা কৃষ্ণ। অনেক জায়গায় ছবিতে দেখবেন সামনে আছে নিতাই গৌর আর পিছনে আছে রাধা কৃষ্ণ। কলিযুগের গৌর নিতাই সামনে আর দাপরের কৃষ্ণ পিছনে কেন? মাগো, বৃন্দাবনে বৃক্ষ, নবদ্বীপে তার গোড়া, সে গাছের একটা ডাল জীবিত আর একটা ডাল মরা। এক ডালে দিবানিশি হচ্ছে রাধা কৃষ্ণের নাম, আর এক ডালি সুখসারি গাইছে জাগরণীর গান। বৃন্দাবন রাধা কৃষ্ণ হচ্ছে বৃক্ষ স্বরূপ, আর নবদ্বীপে নিতাই গৌর হচ্ছে গাছের গোড়া। গোড়া না ধরলে বৃক্ষ আরোহণ করা যায় না। তাই নিতাই হইলে গৌর পাবো, গৌর হইলে ব্রজে যাব, ব্রজে গেলে পাবো মাধব। আমার মায়েরা যে সন্ধ্যার প্রদীপ জ্বালে, মা প্রদীপে পলতে কটা থাকে? প্রদীপে পলতে থাকে দুটো, একটা আগুনের জলে, একটা পড়ে থাকে তেলে। যেটা আগুনের জলে সেটা কামের পলতি, যেটা তেলে পড়ে থাকে সেটা প্রেমের পলতি। যদি কোনো মা কুয়োতে অর্থাৎ ইন্দারাতে জল আনতে যায়, আনতে যাবেন জল সত্য, কিন্তু সঙ্গে একটা দড়ি এবং বালতি নিয়ে যেতে হয়। তাই কৃষ্ণরূপ জল আনতে গেলে নিতাই রূপ দড়ি আর গৌর রূপ বালতি ছাড়া কৃষ্ণরূপ জল আসে না। শুধু একা গৌরকে দেখলে হবে না ভাই, অবতরণ করেছে একবার বল, একবার বলে এসো দুটি ভাই গৌর নিতাই, এসো দুটি ভাই গৌর নিতাই, এসো দুটি ভাই গৌর নিতাই, এসো দুটি ভাই গৌর নিতাই। আমার মনের মনি দ্বিজ রাজ, মন দ্বিজ রাজ হে, আমি বুঝিব চরণ কিঞ্চন রাখিব হৃদয় মাঝে, বুঝিব চরণ কিঞ্চন রাখিব হৃদয় মাঝে, রাখিব হৃদয় মাঝে। আমি পূজা করিব, পূজা করিব, রাঙা চরণ পূজা করিব, ওই রাঙা চরণ পূজা করিব। আমি তুলসী ওই রাঙা চরণ পূজা করিব, তুলসী চন্দন দিয়ে ওই রাঙা চরণ পূজা করিব। আজ আমি তুলসী চন্দন দিয়ে নিতাই গৌরের চরণ পুজো করব। বলছি কেন জানো? মাগো এ ঘর সংসারে জানো বেদিয়ারও খেলা, ওরে জলের বিম্বক যেমন দেখিতে উজ্জ্বল, মাগো নিশির স্বপ্ন যেমন কবু সত্য নয়, তেমনি মোদের সংসার খানা শুধুই মায়াময়। বাবা বাবা, সংসারের সারে আমার সেই যে নীলমণি, ওরে তার চরণ বন্দনা করো দিবস দামিনী। আজ প্রার্থনা করো রে ভাই এই করো মনে, আমার মন লিপ্ত থাকে যেন গোবিন্দের চরণে, আমার চক্ষু যেন থাকে সদা শ্রীরূপ খেজিতে, আমার জিহ্বা যেন থাকে সদা নামি আস্বাদিতে, আমার কর্ণ যেন করে সদা হরিনাম শ্রবণ, আমার পদ যেন করে সদা তীর্থ পর্যটন। এইভাবেতে যদি আমরা গোবিন্দকে ডাকতে পারি ভাই, এ ভব সংসারের মাঝে পারের ভাবনা নাই। বাবা মাগো নীল রতন পাল আমার নামে বাগডোলাতে পারি, আমার নীল রতন পাল নামে বাগডোলাতে বাড়ি, দেশ বিদেশে কবি গানের করি মারামারি। মাগো আপনাদের মতোই আমার মা আছে গো ঘরে, আপনাদের মতোই আমার বাবা আছে সংসারে, আমার ছেলেও আছে মেয়েও আছে, মিথ্যা বলবো কেন? আমি 7 দিন পরে গান সেরিয়ে ফিরিয়ে যাব গ্রামে, আমি 7 দিন পরে গান সেরিয়ে যখন বাড়ি যাব, আমার বউয়ের কাছে তখনই আমি কত আদর পাবো। আমার বউ তখন গেলাসেতে সর্ব নিয়ে আসবে, ওরে পাখা নিয়ে যত্ন করিয়ে বাতাস করে দেবে, ওরে তারপরে তেতল পকেটে শ্বশুর করিয়ে হাত ভরিবে ভাই, বলবে কত টাকা এনেছো তুমি দেখাও নাই আমায়। কিন্তু ওই একটি কথাই আপনারা ভাবুন মনে মনে, মাগো চিরদিন গান গাইতে পারবো না জীবনে, ওরে যেদিন আমার কণ্ঠ আর চলবে না চলবে না,
ওরে যেদিন আমার মদন আর বলিবে না আমার বার্ধক্যের জরা যেদিন নামিবে শরীরে, আমি যখন আর গান করিবার সামর্থ্য হারাবো যেদিনই হয় রে, আমি লাঠি ধরিয়ে যেদিন আমি গুড়ি গুড়ি যাব বাবা, আমার বইয়ের কাছে সেদিন কি এক গ্লাসে শরবত পাবো। ওরে স্বার্থের জন্য ভালোবাসা ভাবতে মনে মনে, স্বার্থ ছাড়া ভালোবাসা আসে না জীবনে। যেদিনই আমি মরিয়ে যাব এ ভব সংসারে, ভাই বলো বন্ধু বলো সবাই দেবে ছেড়ে, সবাই যেদিন ছেড়ে দেবে চিন্তা করা চাই, একজন বুকে করিয়ে ধরে থাকিবে ভাই। কথাই বলে উৎসবে বসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজধারে শ্মশানে যথেষ্ট চাইত বান্ধবা, আনন্দে দিনে দিয়ে থাকিবে ওরে ভাই। রাজবাড়িতে শ্মশান ঘাটে থাকিবে দুনিয়ায়, সেই তো প্রকৃত বন্ধু ভবের বাজারে। শেষের দিনে সবাই যখন দেবে আমাকে ছেড়ে, কাঁচা বাসার মাথান করে শ্মশানে নিয়ে যায়। ভাই বলো বন্ধু বলো কেউ তো যাবে নাই, হরিনামে যাবে আর প্রাণটুকু যাবে, শেষের সম্বলে হরিনামটুকুই রবে। যখন মরা নিয়ে যায় তখন বলে বলো হরি। মাননীয় শুধু সমাজ শেষের দিনে যদি হরি বলতেই হয়, আমাদের সময় থাকতে হরি বলাই ভালো, সময় থাকতে হরি বলাই ভালো, প্রেমানন্দে একবার হরি হরি, সময় থাকতে হরি বলাই ভালো, প্রেমানন্দে একবার হরি হরি দিনান্তে একবার মন প্রাণকে স্থির করে একবার বলো ভাই, একবার আসি দাসি মামাতা রাশি, হে বিশ্ব জনমন রঞ্জনে, একবার আসি দাও রাশি মমতা রাশি, হে বিশ্বের জনমন রঞ্জন, দূর করো প্রভু এই ভব ভয় ভঞ্জনে, মরণের ব্যথা দূর করো প্রভু, হে ভয় ভব ভঞ্জন, সুন্দর রূপ না পায় দেখিতে, মমতাম আখি খঞ্জনে, সুন্দর রূপ না পায় দেখিতে, মমতা ভয়াকে কাঞ্জন, আমার সরোবরে কখন তোমাকে মধু পান করে গুঞ্জন, আমার হৃদি সরোবরে কখন তোমাকে মধু পান করে গুঞ্জন, আমার হৃদি সরোবরে কখন তোমাকে মধু পান করে গুঞ্জন, রাশি দাও রাশি মমতা রাশি, হে বিশ্ব জনমন রঞ্জন, একবার রাশি দাও রাশি মমতা রাশি, হে বিশ্বের জনমন রঞ্জন, একবার রাশি দাও রাশি মমতা রাশি, আমার প্রাণ গোবিন্দের বন্দনায় আমি ভাই, আমার প্রাণ গোবিন্দের বন্দনায় আমি ভাই, এইখানে দেশারি গো কবি গানের ভাব রাখিতে, কবি গানের ভাব রাখিতে, এবার চলিবে মারামারি গো, এই কবি কীর্তন আর বাউল গান, এই বাংলাদেশের আজ সমবেত হয়েছেন ভদ্র আসরে, আজ যত হিন্দু আজ শুনবো বলি আজ কবি গান ভাষা,
মোদের এই কবি গান, এই যে মোদের এই কবি গান কোন দেশে ভাই ছিল রে, ওরে কোন জনায় আনিল বন্ধু, একটু শুনে চলো হে। এই বাংলার নিজস্ব গান কবি কীর্তন বাউল গান বাংলার রন্ধে রন্ধে ভরা, কবি কীর্তন মাধ্যমে লোক শিক্ষা হবে সমাজেতে জানেনি আপনারা। ওরে বাংলার মানে বাংলার গান বাংলাদেশের কবি, আমরা যত চারণ দলে গিয়ে বেড়াই কৌতূহলে ফুটিয়ে তুলি বাংলা মায়ের ছবি। আরে বাবা বাবা, মোদের বাংলা মাঝে নিঃস্ব নয়, মোদের বাংলা মাঝে নিঃস্ব নয়, ভাব দিয়েছেন বিশ্বময় সেইভাবে গভীরতা কত। ওরে অদ্যবেদ পুরাণ হতে রামায়ণে ভাগবতে অধ্যয়নে রাখিতে হয় তত্ত্ব, তবে যার যেমন থাকে জানা করে কবি আলোচনা যুক্তি তর্কে বাড়াই কবি গান। ওরে কবি গানের মাধ্যমে লোক শিক্ষা পায় সমাজেতে, তাই তো কবির বাংলায় এত মান। কারণ বাংলা মোদের নয় রে কাঙাল, ওরে বাংলা মোদের নয় রে কাঙাল, ধনী ধানে পুণ্য রয়, পরের পানে থাকবে যে এদেশ মোদের সেদেশ নয়। বঙ্গমাতুই চির রানী আদরের ধন্দুলালি, আপন রূপের জল ছটায় বিশ্বটাকে ভোলালে। ভালে সবে হাজার মানিকে বিশ্বপিতার বিরাট দান, বিশ্বখানা তোমার দেহ সকল দেখি তুমি প্রাণ। বাঁধন হারা লাগবাকে তোর আপন মনে ফুটছে ভোর, দিগন্তরের বাঁধন তোরে ছুটছে কত ভোমরা কর। কোথাও চলে শতসিনী আপন মুখের খিদানে, আজ ভাঙছে মাতা জীবন দিতে বঙ্গমাতার সন্তানে। মাগো এই দেশে জন্মেছিলেন বাল্মীকি আর পরাশর, এই দেশেরই মানুষ বটে ভীষ্মপাত্র ধনুর্ধর। শ্রীরাম সীতার চরণ রেখা রেখে গেছেন এই দেশে, আদিত্যের ও শ্রেষ্ঠ রাজা নবরত্ন যার মাসে। মাগো এই দেশে জন্মেছিলেন সেই যে কবি কালিদাস, আজ বিদ্যাপতি চণ্ডীদাসের গৌরণিতায় শ্রীনিবাস। মাগো ধন্য মাতর বিশ্ব মাঝে দৃশ্য অতি চমৎকার, বিশ্বকবি রবি ঠাকুর তার চরণে নমস্কার। আত্মহারা লাগবাকে তোর মাটিয়ে বদলে বুলবুল, আকাশে বাতাস কাঁপিয়ে চলে বীর কবি নজরুল। ভাই কে ভাই বিশ্ববাসী থাকলে তোদের এতই বড়, দল ফেলে তলা বদলের মধ্যে মজুরে এমন অঞ্চল। একশো মাসের পদ হরণে তত্ত্ব ধরা বিশ্ব, সব ভাই মিলে হর মানুষের বিচার করে বলিষ্ঠ। আজকে যেমন যেন মানুষ আমরা পড়ে মজা পাই, হিমাচলে গিয়ে বল গোটা বিশ্ব উঠবে কামিয়া। চলি ভাইয়া কাজ বাড়ি করে বজ্রপান হে দুর্গে, তুই ফেলে বহুতলে আমরা উঠবো সবকে। বিশ্ব মাতার প্রকৃতি দল মরা করলে কাঙালি, বিশ্বের মাঝে আমরা বিশ্ববিজয়ী বাঙালি। আমরা সেই বাংলাদেশের সন্তান, বাংলাদেশের সন্তান। অভিযান বাংলাদেশের সন্তান, কবির অভিযান বাংলাদেশের সন্তান। ওরে সাহিত্য সৃষ্টির আগে কবি গানের রসে যাহা গাই হয় মরি মরি রে, সাহিত্য সৃষ্টির আগে কবি গানের রসে যাহাগে। আদি কবি মানসে মোহনাতে, আজ কবি মানস মোহনাতে, আজ কবি মানস মোহনাতে। সাহিত্য সৃষ্টির আগে বাবা, সাহিত্য সৃষ্টির আগে কবি গানের রসে জাগে আদি কবির মানস মোহনাতে। সেই রসকে কেন্দ্র করিয়ে ধর্মগ্রন্থ রচনা করিয়ে ভেবে দেখ মনেতে। যেদিন ছিল না কো পত্রিকা, ছিল না ভাই হাতের লেখা, মুখে মুখে হইতো প্রচার। ওরে সেই দিনের কথা বন্ধু ভাবো রে একবার, তবে ঢোল বাজিয়ে নাচা কবি কোন দিনে এসেছে। আজ শুনুন আমার ভক্তবৃন্দ, শুনুন আমার কাছে। ওরে সুদূর পর্তুগাল হতে লবণের ব্যবসা করতে কলকাতার ফরাসডাঙ্গার বাজারেতে এসেছিলেন অ্যান্টনি ফিরিঙ্গি। ওরে কলকাতার ওই বাগবাজারে ভোলা ময়রাকে সঙ্গী করে ফুটিয়েছিলেন কবি গানের ভঙ্গি। ওরে ভোলা ময়রা অ্যান্টনি করেছে কবির আমদানি বিশ্বের বাজারে, সেই থেকে তো কবি গানে এসেছে আসরে। এইটা কবি গানের ইতিহাস, কবি গানের ইতিহাস। আমি করে গেলাম আজ প্রকাশ কবি গানের ইতিহাস, আমি করে গেলাম আজ প্রকাশ কবি গানের ইতিহাস। আপনারা জানেন যাত্রা গান এক দলে চলে, বাবা কীর্তনের গান এক দলে চলে, বাউলের গান এক দলেতেই চলে, কিন্তু কবি গান এক দলেতে হয় না বাবার কালে।
ওরে কবি করাবার দরকার হলে জানেন মোদের জ্ঞানী দলে দুই দিকেতে দুটি দলে করতে হয় গো বাইনা। ওরে এক দলে গেলিয়া পরে কবি গান হয় না। মাগো আমাদের এক জায়গায় নয় গো বাড়ি, দুজনা দু জায়গায় বাড়ি। আপনারা এনেছেন গো বাইনা করি গাইতে কবি গান। আসরেতে উঠবে কত মধুর মধুর টান। নীল রতন পাল নামে বাগডোলাতে আমার গ্রামে সাঁইথিয়া হয় থানা। মাগো বীরভূমে জেলাতে বাড়ি অনেকে তো চেনা। আমি এখানেতে শুনতে পেলাম পাল্লাদারের বাড়ি হলো কোশিগ্রাম। ওরে অরুণ চ্যাটার্জি নাম, আমার সঙ্গে গাইবে মতো আজকে কবি গান। আজ লড়াই ভালো জমবে, লড়াই ভালো জমবে। ওরে বীরভূমার বর্ধমানে লড়াই ভালো জমবে, বীরভূমার বর্ধমানে লড়াই ভালো জমবে। লড়াই করবো বললে যাই না করা জানেন জ্ঞানী তো। ঝগড়া করবো বললে ঝগড়া করা হয় না কারণ, কারণ প্রত্যেকের জিনিসের আছে মূল্যেরও নির্ণয়। মাগো মূল ছাড়া এ জগতে হবার উপায় নেই। যেমন বরিশানের মূল জলধর পাখিদের মূল পাখা। ওরে গাছের মূল শিকড় মাকড়, ফলের মূল হয় শাখা। যেমন নয়নের মূল নয়ন তারা, দেহের মূল হয় জীব। ওরে কাশিধামের মূল হইল ওই রে সদা শিব। যেমন ঘিয়ের অমূল দুধ, যেমন দুধের অমূল গাই, তেমনি মোদের কবি গানে মূল বিষয় চাই। যাকে বলে পালা ভাই সব লোকে তা জানে। কবি গানের নানা পালা জানেন জনে জনে। কেউ বা চলে রামায়ণে, কেহ আবার বেদ পুরাণে। নানা জন নানা মনে, কেহ রাম রসায়নে গায়। কেহ চলে আধুনিকে, কেউ বা চলে পৌরাণিকে, সামাজিকে, আধ্যাত্মিকে, মস্তাত্মিকে কবির গান গায়। কবি গানের আছে নীতি জানাই আমি সম্প্রতি। কেউ সাজা পুরুষ প্রকৃতি, কেউ বা লক্ষ্মী সরস্বতী। একদিকে রঘুপতি, অপরদিকে বিন্দু দুটি মাতুর গীতি গায়। কেহ সাজে গান্ধারী, প্রতিকূলে বংশীধারী। কবি গানের আড়াইয়ারি চলে দুজনায়। কেহ সাজে লঙ্কা রাবণী, অপরদিকে রাজীব লোচন। কবি গানের হয় কীর্তন আসরই উপরে। অরিজিনাল হনুমানে অচ্যুত আর বর্তমানে ভক্ত আর ভগবানেও চলে। অদিষ্ট আর কর্ম ধর্ম অধর্ম, কবি গানে হয় মর্ম জানেন মহাশয়। এই কবি যে নানা পালা, এক মুখে তা যাই না বলা। দিতে হইব নানা সলা জানেন তা সবাই। এইখানেতে আমার গো বন্দনা দিলাম সারি, পিতা মাতার চরণেতে এবার প্রণাম করি। শিক্ষা গুরু দীক্ষা গুরু জানাই নিবেদন। আসর মধ্যেই আছেন গো যত সুধীজন, শত কোটি প্রণাম জানাই প্রতিজনে জনে। এইবার যাবার আসল কবি গানে আমার গুরুর চরণ স্মরণ করে করব কবির সূচনা। গুরু চরণ স্মরণ করে করব কবির সূচনা। গুরু চরণ স্মরণ করে করব কবির সূচনা। আমার দয়াল গুরু কল্প করো, আর দয়াল গুরু কল্প করো। তাও মনে বাসনা। আর গুরু চরণ স্মরণ করে করব কবির সূচনা। গুরু চরণ গুরুর নামে ভাষাই কাব্য তোর, আর গুরুর নামে ভাষায় কাব্য তোরে। আমার গুরুর নামে ভাষাই কাব্য তোরি। আর গুরু নামে ভাষায় কাব্য তোরে। আহা দেখো জানো গুরু ডোবে না তোরি। গুরুর নামে ভাষায় কাব্য তোরে। দেখো জানো গুরু ডোবে না তোরে। গুরু নামে ভাষায় কাব্য তোরে। আপনাদের সুশোভিত রঙ্গমঞ্চে আপনাদের নির্বাচিত, আপনাদের প্রযোজিত, আপনাদের আয়োজিত, আপনাদের নিয়োজিত, আপনাদের নিবেদিত, আপনাদের সম্পাদিত, আপনাদের পরিচালিত, আপনাদের মনোমতো, আপনাদের পছন্দ মতো, আপনাদের ইচ্ছা মতো, আপনাদের মনের মণিকোটায় বহমান কাল ধরে সঞ্চিত পালা দিয়েছেন। একদিকে অতীতকাল আর একদিকে বর্তমান কাল। এ পালা কিন্তু আমার পাল্লাদার নিজে ধরেনি। এ পালা আপনারাই করে দিয়েছেন অর্ডার, ভাগ করে দিয়েছেন আমাদের বর্ডার। আমার পাল্লাদারকে দিয়েছেন একালের এক লিডার। দেখে মনে সালা পার্টির একটা ক্যাডার। শেষ পর্যন্ত দুজনের একজন হবে মার্ডার। দুজনের একজন হবে মার্ডার। আমি বলে জানাই ভাই আজকের বাদে দুজনের একজন হবে আমি আজ অতীতকাল, পাল্লা ধরেছি বর্তমান কাল। আচ্ছা কাল কটা?
ইংরেজিতে যাকে বলে টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। আমি অতীতকাল, পাল্লাদার বর্তমান কাল, আর একটা কাল বাকি আছে। আপনারা যেন আমার কথা রাগ করবেন না, আপনারাও একটা কাল। আমি অতীতকাল, আমি শালা এক কাল, ও শালো এক কাল, আর আপনারা এক কাল। কারণ কাল ছাড়া কাল চিনতে পারে না, চোর ছাড়া চোর চিনতে পারে না। তাই আমি হচ্ছে অতীতকাল, পাল্লাদার বর্তমান কাল, আপনারা ভবিষ্যৎকাল। কাল ভবিষ্যতে সকালবেলায় কার কেমন গান হলো আপনারা সব রায় দেবেন। আজ তিনি কালে হবে মারামারি, কারে কত দেখা যাবে বাহার, কালে হবে আমি আজ অতীত, আমি আজ অতীত, আর আমার পাল্লাদার বর্তমান। বর্তমান বৃদ্ধাতুর সানত প্রত্যয় করা হয় বর্তমান। কিছু থাকুক আর না থাকুক মান সম্মান আছে, কারণ বর্তমান। আর আমার কিন্তু মান নাই, অতীত। আর হচ্ছে বর্তমান। যেমন বর্ধমানের আছে মান, যেমন আন্দামানের আছে মান, পরিমাণের আছে মান, মুসলমানের আছে মান, মান করের গোড়াই মান, অভিমানের আছে মান, মানে মানে জগৎ কালা ভরা। আমার কিন্তু মান নাই, জানেন না আপনারা, আমার মান সম্মান কিছুই নেই, মান সম্মান কিছুই নাই। মাননীয় সুধী সমাজ, আমার মানও নাই, আমার সম্মান নাই। ওর মান আছে বর্তমান, তবে আমার মান না থাকুক। আমার যুগে একজনের মান ছিল, কার বলুন দেখি? এরা যেমন বর্তমান, আমার যুগে একজনের মান ছিল, তার নাম হচ্ছে রামভক্ত হনুমান। রামভক্ত হনুমান। আমার কিন্তু হনুমান ভুল হয়নি, আমার মনে হয় সালা সেই হনুমানের ভাই রে ভাই, হনুমানের ভাই রে ভাই। ধরা যায় হনুমানের ভাই রে ভাই, ধরা যায় হনুমানের ভাই রে ভাই। আমি এই বর্তমানকে হনুমান বলছি কেন? আমার হনুমান কিন্তু ভুল হয়নি। হনুমান থাকে কথা, বসে কথা। হনুমান বসে কাঠে, খায় কোথা? কাঠে। ঘুমায় কোথা? ওই গাছেই বসে বসে, কাঠে বসে বসে ঘুমায়। এই বর্তমান যুব সমাজ বসে কোথা? কাঠের চেয়ারে। খায় কোথা? কাঠের টেবিলে। ঘুমায় কোথা? কাঠের ছপ্পর কাঠে। এ শালারা হনুমানের ভাই রে ভাই, হনুমানের ভাই রে ভাই। তবে আমার কথায়, আমার দাদু ভাই, তুমি যেন রাগ করো না, তুমি 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 রাগ করো না। আমার কথা শোনো না, আমার কথা বোঝো না, কথা শোনো না, তুমি কথা বোঝো না, তুমি রাগ করো না, তুমি রাগ করো না, তুমি রাগ করো না, তুমি রাগ করো না। কেন রাগ করতে মানা করছি? তোমাকে হনুমান বলি যে রাখবেন। একটা লোককে যদি হনুমান বলা হয়, হনুমান হচ্ছে একটা জানোয়ার। তাই আমি, তুমি মনে করছো আমাকে জানোয়ার বলছে? জানোয়ার হলেই বা ক্ষতি কি? জানোয়ার কথা তো খারাপ নয়। আপনাদের গ্রামে একটি ছেলে প্রতিদিন গ্রাউন্ডে বগল করে ফুটবল নিয়ে প্রতিদিন ফুটবল খেলে। খেলতে খেলতে তার নাম কি হয় গো? খেলতে খেলতে সবাই বলে ছেলেটি খেলোয়াড়। এ দাদু ভাই, খেলতে খেলতে যদি খেলোয়াড় হয়, শালা জানতে জানতে জানোয়ার হলে ক্ষতি কি রে? তুমি জানোয়ারের আগে চেষ্টা করো, তুমি জানোয়ারের আগে চেষ্টা করো ভাই। ওরে সেকালের এখানে গরিব হবো, তাই বলছে জানোয়ার হবার চেষ্টা করো। তুমি জানার চেষ্টা করো বন্ধু। সময় আমার ঠাই। এইবার আমার পাল্লা ধারে বলিয়েছে সবাই, বলে এসো বাবা বসো ভাই, বলে চলো শালো ঘর যাই। ওরে এই সম্পর্ক আমাদের সম্পর্ক গড়িল। ওরে বাবা ভাই শালাই, ওরে সব বলা যায়। ওরে কার সঙ্গে বলো?
ওরে সেটা হলো দাদু আর নাতি ভাই জানে সবে বলে আজ দাদু নাতি পালা ভাইয়ে দিল কবি গানে কারণ আমি তোর বাবার বাবা তার বাবা তার বাবার বাবা তোর বাবার বাবাই আমি সম্পর্কে দাদু তোকে গোলক ধাঁধা দেখাবো তোমায় দেখাবো জাদু জাদু খেলা দেখাবো জাদু খেলা দেখাবো তোমাকে আগে আমি জাদু খেলা দেখাবো আচ্ছা তুমি যে আমার নাতি বলছো তুমি আমার বিটির ছেলে না তুমি আমার বেটার ছেলে আচ্ছা নাতি কাকে বলো আপনারা বলেন তো বেটার ছেলেকে বলে পোতা আর বিটির যে ছেলে তাকে বলে নাতি বিটির ছেলে যে সে দুদিন থাকবে ফুর্তি মারবে খাবে বুকে লাত মেরে দিন পালিয়ে যাবে সেইটা হচ্ছে নাতি আর যে বেটার ছেলে পোতা যতই লাত মারবেন দাদুর কাজ ছাড়া হবে না তাকে বলে পোতা দাদু নাতি দিয়ে নাতি দু রকমের হয় তা তুই নাতি না পোতা বলছে হাসপাতালে যখন জন্ম হলো 4 দিন ঘরে নিয়ে এলো বলছে 4 দিনের ছেলে এই ছোড়া বলছে 4 দিনের ছেলে আমার দাদু কোলে করে নিয়ে নাচাচ্ছে মাননীয় শুধু সত্যি কথা বলবেন মিথ্যা কথা বললে তো চোখ কানা হবে কোনো দাদু 4 দিনের ছেলে আঁচড়ে ঢুকে নাচাতে যায় সত্যি কথা বলবেন তাহলে মিথ্যা কথা বলছে 4 দিনের ছেলে বলছে নাচাতে নাচাতে দাদু বুকে নিলে মুখে নিলে দিয়ে আমার ধনে পেটে চুমু খেলে মনে চুম খেলে দিয়ে আমার ধনে চুম খেলে আর ছুটছুট করে আমি আমরা হিসি করে দিলাম খুব ভালো কাজ করলি আবার লোককে জানাইছে মানে আমি কত বড় দেখ দাদু ভাই তুমি যেদিন আমার মুখে যেদিন পেচ্ছাপ করে দিয়েছিলে সেদিন তুমি 4 দিনের বাচ্চা কিংবা 4 মাসের বাচ্চা কিংবা 4 বছরের বাচ্চা একটা 4 বছরের বাচ্চাকে কি 4 মাসের বাচ্চাকে এখন নাংটুকু সময় দেন দেখবেন পেচ্ছাপ যখন ফিরবে তার পেচ্ছাপ খেতে খুব মজা লাগবে কেন বলুন দেখি যা দাদু তারা জানে যতই বলুক শ্বশুর মুখে দেখ আমার কি মজাই না লাগছে কেন ছোট ছেলে যখন পেচ্ছাপ করে তখন দেখেন চিট হয়ে শুয়ে থাকে তখন পেচ্ছাপ মাথার টপকিন চলে যায় এ হারামজাদা তুই এখানে শো তোর পেচ্ছাপ যদি মাথা টপকিয়ে যায় তাহলে আমি খাবো নইলে তোকে আমি হাত চড়াবো দাদু ভাই সেই 4 মাসের ছেলে যেদিন তোমায় নিলাম কোলে সেদিনের কথা ভাইয়া যাও না একটু ভুলে সে ছেলে তোমারও গো পরিবর্তন হয়ে গেছে ওরে মাথা টপকিয়ে তার পেচ্ছাপ পড়েছে এখন তুমি বড় হয়েছো যেখানকার সেইখানেতে পেচ্ছাপ করে ভাই আর সেই মতো ছেলে তুমি আজকে ওরে নাই আজ সেরকমের নাই ভাই এরকমের নাই ভাই ওরে মাল খারাপ করে দিয়েছে সেরকমের নাই ভাই মাল খারাপ করে দিয়েছে সেরকম নাই ভাই আমার যিনি পাল্লাদার আজকে ভাড়া হুঁশিয়ার করে গেছেন সুবিচার আপনাদের স্থানে বলে আগে 28 লোক ছিল শুনলাম কবি গানে ওরে তারপরে 22 হাতে লোক যখন হলো আর তারপরে 14 হাতে কথা শুনে চলো ওরে কলি যুগে 14 বোয়া হলো ভাই চিন্তা করে মনে আজ এইখানেতে পাল্লাদার বলছে আজকে এখানে ওরে ছোট কানে হলাম রে ছোট কানে হলাম রে আমাকে বলছে দাদু ভাই তুমি যদি আমার দাদু তুমি তোমার দিকে 70 যুগে লোক 28 হাত ছিল তারপর 22 হাত হলো তারপর 14 হাত হলো এখন আমরা 3.5 হাত হচ্ছি কেন ছোট হইলাম কেন তোরা এখন মন ছোট হয়ে গেছে তোরা ছোট তোদের মন ছোট হয়ে গেছে নিচের দিকে মন উপর দিকে মন নাই আমি প্রত্যেকটা কথা আজকে আপনাদেরকে বলবো আজ বলিবার লেগেই তোর কাছে আমি এসেছি আমার বুকে কত জ্বালাই কলি যুগকে নিয়ে তা ছোট হইলে তো ক্ষতি কি রে বড় যদি হইতে চাও ছোট হও তবে ছোট হইলে ক্ষতি কি এখনকার মানুষ 14 পোয়া হয় কেন বলুন তো আপনারা জানেন বাবা একা ছেলে সন্তান জন্ম দিতে পারে না মাও একা সন্তান জন্ম দিতে পারে না ছেলে প্রথমে মায়ের গর্ভে থাকে 10 মাস 10 দিন তার আগে কথা ছিল বাবার মাথায় 3 মাস 20 দিন আর মায়ের গর্ভে 10 মাস 10 দিন দুটোকে যোগ করুন 10 মাস 10 দিন আর 3 মাস 20 দিন যোগ করলে হয় 14 মাস
একটা সন্তান জন্মগ্রহণ করতে 14 মাস সময় লাগে, মাসে 1 পোয়া করে বাড়ে বলে সবাই 3.5 হাত থাকে। আমার হাতের লয়, সব নিজে নিজে হাত, আপন হাতে 3.5 হাত। নিজেকে নিজে আমার একটা ছোট ছেলে, তার নিজের হাতে সে 3.5 হাত, আমি আমার নিজের হাতে 3.5 হাত, আপনিও নিজের হাতে 3.5 হাত, 14 পোয়া। কিন্তু যদি একটা ছোট ছেলে আমাকে মাপে, তখন ক হাত হবো আমি? ছুটু পাড়া হাত নিয়ে তখন আমি 28 হাত হবো না? ওরে আমারও 14 পোয়া। কিন্তু তোদের হাত ছোট হয়েছে, তোদের মন ছোট হয়েছে, তোদের দেহ ছোট হয়েছে, যার জন্য তোদের হাতের 28 হাতে ভাই। মাননীয় সুধী সমাজ, 1 বালতি দুধ, 5 কেজি দুধ তাকে মন্থন করা গেল, গোয়ালারা মন্থন করে দিয়ে 1 কেজি মাখন বেরোলো। আচ্ছা আপনারা বলুন তো, 5 কেজি দুধের দাম বেশি না 5 কেজি মাখনের দাম বেশি? 5 কেজি মাখনের দাম বেশি। ওরে তোরা যে সার জিনিস, তোমার অন্তরের সার, তুই আমার জীবনের ধন। ওরে নাতি, একটু মন দিয়ে শুনে যা, শুনে যা, ওরে মনে মনে বুঝে যা, মন দিয়ে শুনে যা, মনে দিয়ে যা, মন দিয়ে শুনে যা। এবার রামায়ণের কথা ধরেছে, ওই মধুর রামায়ণের দশরথের 4টে ছেলে অযোধ্যা নগরে। সত্যিকারের কথাই আমি জানাই ধরিয়ে ধরে, রাম লক্ষ্মণ ভরত আর শত্রুঘ্ন ভাই, তারা হলো দশরথের 4 ছেলে, তারা 4 ভাই। দশরথ 14 বছর আর রামচন্দ্র 14 বছর গিয়েছিল বনে। ওরে কেন গিয়েছিল বনে সেই কথাকে জানে। ওরে রামচন্দ্র যখনই আমার সিংহাসনে বসবে অযোধ্যা নগরে, তখন দুন্দুবি বাজিবে। ওরে চারিদিকে আনন্দের ঢেউ বইছে ভাই। আমার এই সময়ে কইকেয়ী কি করেছে ভাই? ওরে মন্থরার পরামর্শ কানেতে ঢুকালো। আমার দশরথের কাছে তখন কাঁদতে কাঁদতে গেল, কারণ আগেকার কথা ভাই কেউ নেই জানে। একদিন দশরথ গিয়েছিল যুদ্ধ করতে গন্ধর্বের সনে। আমার রথের চাকার কান গুজি খুলে পড়িয়ে গেল। ওরে কোথায় পাবে কান গুজি ভাবিতে লাগিল। তখন তর্জনী আঙুলি কেটে কান গুজি করেছে। ওরে কাটা আঙুলে তখন ঘা হয়ে গেছে। ওরে কোনো ওষুধেতে ভাই ভালো হয় না ভাই। আমার কইকেয়ী চেটে চেটে পরিষ্কার করেছিল ভাই। ওরে সেই দিনে দশরথে বলেছিল বাণী, আজ শোনো শোনো প্রাণ প্রেয়সী, শুনে যাও গো তুমি। তুমি যেদিন চাইবে তোমায় আমি 2টি বর দেব। ওরে মন্থরার পরামর্শ কানে হুলো দেব। বলে যথা সময়ে আমি বর চেয়ে নেব। ওরে এদিকেতে কি হয়েছে কথা শোনো তব। ওরে সকালে বেলাতে আমার রামচন্দ্র রাজা হবে ভাই। ওরে অভিষিক্ত হবে। ওরে চারিদিকে বাজনা ওরে বাজছে ওরে ভাই। ওরে হেন সময় কইকেয়ী দশরথের কাছে চলে যায়। বলে রাজামশাই সেই 2টি বর দাও আমায়। ওরে রাজামশাই তখন বর দিতে গেল। বলে কি বা বর নেবে গো কইকেয়ী আমায় খুলিয়ে বলো। ওরে কইকেয়ী বলে গো শোনো গো রাজন, বলি আমার 2টি বর গো দাও না এখন। ওরে একবারে রামচন্দ্র যাবে আমার 14 বছর বলে। ওরে আর একবারে ভরত আমার বসবে সিংহাসনে। আমার এই কথা যখনই আমার বলিয়া উঠিল, তখনই আমার অযোধ্যা, যখন আমার রাজা তখন জ্ঞান হারা হলো। সিংহাসন হতে তখন দশরথ পড়ে গিয়েছে ভাই। আর পূর্বের কথা মনে পড়েছে, শুনবেন সবাই। তখন পূর্বের কথা মনে পড়েছে, পূর্বের কথা মনে পড়েছে। দশরথ যখন অজ্ঞান হয়ে গিয়েছে তখন পূর্বের কথা মনে পড়েছে। সেই অন্ধ মনের ছেলে বেড়েছে, পূর্বের কথা মনে পড়েছে। অন্ধ মনের ছেলে বেড়েছে, পূর্বের কথা মনে পড়েছে। একদিন অযোধ্যা রাজা দশরথ মৃগয়া করতে গিয়ে হরিণ মনে করে অন্ধমণির পুত্র সিন্ধুকে বধ করে। অন্ধ আর অন্ধকিনী, বাবাও অন্ধ মাও অন্ধকিনী। সিন্ধুমণি জল আনতে গিয়েছে, বুক বুক শব্দ শুনে শব্দভীতি মানে সিন্ধু মারা গেল। সিন্ধুকে কোলে করে নিয়ে অন্ধমণির কাছে দাঁড়িয়েছে। অন্ধমণি মনে করছে বোধহয় সিন্ধু চলে এসেছে। বলছে বাবা সিন্ধু, জল আনতে এত দেরি কেন? দশরথ বলছে, মুনি গো
তোমার সিন্ধুমণি মারা গেছে, প্রাণে বেঁচে নেই। আমি অযোধ্যার রাজায় আমি ভুল করিয়ে মেরে ফেলেছি ভাই। অন্ধ আরে অন্ধ কিনি কাঁদিতে লাগিল, বলে একজনকে মারো না তুমি, তিনজনকে মারলে গো বলো। পুত্র শোকে তিনজনে প্রাণে মরিয়ে যায়, একই জায়গায় তিনটা জোরে চিতা যে সাজায়। আমার দশরথ তাদের জোরে সৎকার্য করে। ওরে মৃত্যুকালে অন্ধমুনি বলিয়েছিল ওরে, আজ আমি যেমন পুত্র শোকে মরলাম গো জানি, তুমি তেমনি পুত্র শোকে মরবে গো শোনো গুণমণি। আমার দশরথের মনে তখন আনন্দ বাজিল, কারণ দশরথের তখন কোনো ছেলে নাহি ছিল। ওরে দশরথ মনে মনে ভাবছিল, রে ভাই অন্ধমণির অভিশাপ সত্য যদি হয়, তাহলে তো আমার ভাইয়ে ছেলে ওরে হবে। দিনের দিনই ওরে ভাইয়ে দিনে গেল। তবে ঋষ্যসিংহ মুনিকে নিয়ে যজ্ঞ করিয়েছিল, যজ্ঞের চরু যখন তিনদানি খাইল, রাম লক্ষ্মণ ভরত আর শত্রুঘ্ন হইয়াছিল ভাই। এ কথা তো দাদু ভাই তোরটা জানা নাই, তু বসে বসে শুনে যাও, বসে বসে শুনে যাও। যেই বলছে রাম তুমি বনে যাবে, তখন রামচন্দ্র বনে চলছে, পিছনে লক্ষণ সীতা চলছে, তার পিছনে লক্ষণ চলছে। লক্ষণ তুমি কেন ভাই? আমি তো বউ নিয়ে চল, তোমার তো বনবাস নয়। লক্ষণ বলছে দাদা গো, আমি তোমার সেবায় চললাম, আর আমার স্ত্রী উর্মিলাকে রেখে দিলাম 3 মায়ের সেবার জন্য। কত বড় মহৎ ভাই দেখ। এইখানে মাতৃভক্তি, পিতৃভক্তি, দাদা ভাতৃভক্তির পরিচয় পাওয়া যায়। রামায়ণে জ্ঞান নাই বলিস না, তোরই জ্ঞান নাই। এইবার বনে চলে রঘুবর রায়, হাই গো বনে চলে রঘুবর রায়, হাই গো বনে চলে রঘুবর রায়, হাই গো বনে চলে রঘুবর রায়। দশরথ দশরথ সীতা প্রাণ ধনু যায়, হাই গো রঘুবর রামচন্দ্র চলে যাচ্ছে। কবি তুলসীদাস তার হিন্দি ভাষার রামায়ণে লিখছেন, রামচন্দ্র চলে যাচ্ছে আর রাস্তাতে ফুল ধরতে ধরতে যাচ্ছে, রামের খরম দুটি নিয়েছে, সেই ফুলের উপর পা দিয়ে দিয়ে যাচ্ছে। তুলসীদাস তার রামায়ণ লিখছে, অকালে কুসুম ঝরে যায়, হাই গো অকালে কুসুম ঝরে যায়, হাই গো অকালে কুসুম ঝরে যায়। তুলসীদাস বলতে তাকিয়ে দেখো, রামচন্দ্র বনে যাচ্ছে তো গাই বাছুর বাঁধা আছে, গাই মাঠে চড়ছে, বাছুরি ছোরকে চলে গাই, হাই গো বনে চলে রঘুবর রায়, হাই গো বনে চলে রঘুবর রায়। বলছে ভরত চিত্রকূট পর্বতে গিয়ে বলছে, দাদা তোমার খরম দুটি দাও। বলছে খরম দুটো নিয়ে সিংহাসনে বসালে কেন? ওই খরম দুটো কে জানিস? খরমের বিরাট ইতিহাস আছে, তুই তো জানিস না। গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস হয়ে যায়, কেশব ভারতীর কাছে যখন সন্ন্যাস ধর্মের দীক্ষা নিয়ে যখন অদ্বৈতের ঘরে যখন দেখতে আসে, তখন নদিয়াবাসী সব অদ্বৈতের ঘরে দেখতে যাচ্ছে। নিতাই বলে দিয়েছে অদ্বৈতের ঘরে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছে, সবাই চলো। সচী মাতা বলছে, বিষ্ণুপ্রিয়া কাপড় পরো, আমার গৌর এসেছে, চলো দেখে আসি। নিতাই তখন বলছে, মা বিষ্ণুপ্রিয়াকে যেতে মানা করেছে, বিষ্ণুপ্রিয়া ছাড়া সবাই যাবে। বিষ্ণুপ্রিয়া কাঁদছে, আমার বড় ভাগ্য মন্দ, আমাকে ঠাকুর দেখা দিল না। কাঁদছে বসে, অগণিত লোক সবাই চলে যাচ্ছে। রাত 12টার সময় দ্বারে এসে বলছে, প্রিয়া
বলছে কে? বলছে আমি মহাপ্রভু গৌরাঙ্গ এসেছি। দরজা খোলো। বিষ্ণুপ্রিয়া দরজা খুলে দিয়েছে, দিয়ে নিচের দিকে পায়ের দিকে তাকিয়ে আছে। বলছি বিষ্ণুপ্রিয়া তুমি আমাকে একবার কথা বলো। তখন বলছে তোমার ওই মদন তাড়ানো মুখ আমি আর দর্শন করবো না, আমাকে দেখলে তোমার মদন জেগে উঠতে পারে। প্রভু তোমার পায়ে ধরেই আমি থাকবো, তোমার খরম দুটি দাও। বলছি কেন? ওই খরম দুটিকে নিয়ে আমি একবার নয়ন জলে ধোয়াবো, আর যখন মাথা রাখবো তখন তোমার রূপটা আমি দেখতে পাবো। তাই ভরত খরম দুটিকে নিয়ে প্রতিদিন নয়নের জলে খরম দুটিকে ধোয়ায়, আর সেই খরমের মধ্যে রামচন্দ্রকে দেখতে পায় যে রাম অযোধ্যার রাজা। আর ওই খরম দুটি কে দিয়েছিল? একটা দিয়েছিল চন্দ্রকান্ত, আর একটা দিয়েছিল মনু। চন্দ্রকান্ত মনু দুই পায়ের দুটি খরম ভাইরে দিয়েছিল, তাই সেই খরমে প্রণাম করিল। তোমার 2 নাম্বার প্রশ্ন সমাপ্ত হলো। এইবার আমার দাদু ভাই ভাবছে মনে মনে, ওরে অগস্ত মুনি আমার গন্ডুসে সাগর পান করিল কেমনে। এক গন্ডুসে সাগর খানা করলো ওরে পান, 7 সাগরের জল ওরে হইল অবস্থা। সাগর আছে 7টা, সমুদ্র 7টা, 7 সমুদ্রের জল এক গন্ডুসে ভরে পান করতো। এই তুই শালা পারবি? 1 ফোঁটা জল নাই। 7টা সমুদ্রের নাম কি বলুন তো? 1 চন্দ্র, চাঁদ একটা, 2 পক্ষ শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ, 3 নেত্র, 3টে নেত্র, জ্ঞান চক্ষু ভাব্য চক্ষু আর দিব্য চক্ষু, 4 বেদ ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ, 5 পঞ্চমান মদনমান স্তম্ভমান জম্বমান শোষণমান উন্মাদনমান, 6 ঋতু গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত, 7 সমুদ্র, সমুদ্রতে 7টা, দধি দুগ্ধ ঘৃত মধু সুধা সর্পি জল। বাবা বাবা, এইটা হচ্ছে 7 সাগরের জল। এক গন্ডুসের মধ্যে 7টা জিনিস মিশিয়ে খেয়েছিল। তোকে 7টা খেতে হবে না, তুই 2টো জিনিস মিশিয়ে খা। ওই যে সাগরে প্রশান্ত মহাসাগরে বঙ্গোপসাগরের জল দধি দুগ্ধ ঘৃত মধু সুধা সর্পি জল, এই 7টাকে মিশিয়ে এক গন্ডুসে খেয়েছিল। তোকে 7টা সাগর জল খেতে হবে না, তুই ঘিতে আর মধুতে 2টোকে মিশিয়ে নিয়ে খালি খেয়ে দেখ, খেতে ভাই অক্কা পটান। ঘিও ভালো মধুও ভালো, মিশালে এই গন্ডগোল, মিশালে মরি যাবে। ঘি আর মধু একসঙ্গে মিশিয়ে দিলে বিষ তৈরি হয়। তাই 7টা জিনিসকে মিশিয়ে অবস্থা এক গন্ডুসে খেয়েছিল। মরে নাই মরে আর মরে নাই মরে না, 7 সাগরের জল খেয়েছে মরে নাই মরে না, 7 সাগরের জল খেয়েছে মরে নাই মরে না। কথাটা বুঝে দেখো, মেট্রিয়ে বলছো ওই বঙ্গোপসাগর ভারত মহাসাগরের জল। যাক, এবার 3 নাম্বার জিজ্ঞাসা। ওরে সকালবেলায় দেখাশোনা দুপুর বেলায় দিয়ে, ওরে সন্ধ্যাবেলায় মেয়ে এলো ছেলে কোলে নিয়ে, ওরে কেমনে হলো রে কেমনে হলো রে, বলছে সকালবেলায় দেখাশোনা দুপুর বেলায় বিয়ে, সন্ধ্যাবেলায় মেয়ে এলো ছেলে কোলে নিয়ে। তোরা তো বাংলায় বুঝিস না রে। এক জায়গায় লেখা আছে যুধিষ্ঠির যা কন্যা নকুলেন বিবাহিতা সহদেব পূজা কন্যা সা কন্যা বরদা হবে। আমার নাতি মানে করছে যুধিষ্ঠিরের যে বিটি নকুল তাকে বিয়ে করেছে, সহদেব তার পুজো করছে, তাই হয় ভাইজিকে। ওরে না, তার ভিতরে অর্থ ভরা আছে যেটা বুঝতে পারছি না। যুদ্ধে স্থির যশ যুধিষ্ঠির বহুপুরী সমাজ। যুদ্ধের হিমালয়, হিমালয়ের কন্যা কে? হিমালয়ের কন্যা গৌরী দুর্গা। নকুলেন বিবাহিত, নকুল মানে শিবের সঙ্গে বিবাহিত, সহদেব পূজা কন্যা। সেই কন্যাকে দেবদারা মহিষাসুর হয়ে একযুগে পুজো করেছিল, সা কন্যা বরদা হবে। সেই কন্যা জগতে বরণীয়, এখনো
তার দুর্গা পুজো হয়ে আসছে। বাবা দাদু ভাই সেকাল নাই বললো না, এখনো সেকাল আছে। এই কালী পুজো, এই দুর্গা পুজো, ওই শিব পুজো, এগুলো একালের, সেকালের এ পুজো রে, পুজো রে। বলছে সকালে বেলায় দেখাশোনা, দুপুর বেলায় নিয়ে, ওরে সন্ধ্যা বেলায় মেয়ে এলো ছেলে কোলে নিয়ে। একটা গানে আছে, বাউল গানে দেখবেন, বাউল যা গান করে তারা জানে, সকাল সকাল দোকান খোলো, দুপুর বেলায় বেচার ধুম, ওরে বিকাল বেলায় গুটিয়ে দিয়ে সন্ধ্যা বেলায় লাগাও ঘুম। সকাল সকাল দোকান খোলো, দুপুর বেলায় বেচার ধুম, বিকাল বেলায় গুটিয়ে দিয়ে সন্ধ্যা বেলায় লাগাও। তাহলে সকাল সকাল দোকান খোলে, এখানে কোন সকাল বলছে? জীবনের সকাল, অর্থাৎ যখন তুমি না ভালো, 18 বৎসরে তুমি হবে সাবালক। সকালবেলায় দেখাশুনো হয়, যখন তুমি সাবালক হলে সেই সকালে মেয়েটির সঙ্গে দেখা হইল। দুপুর বেলায় পূর্ণ যৌবন অবস্থায় মেয়েটির সঙ্গে বিয়ে হইল। সন্ধ্যাবেলায় মেয়েটি ছেলে নিয়ে এলো। সন্ধ্যা মানে মৃত্যু, সন্ধ্যা অন্ধকারের আগে, তোমার জীবনের অন্ধকারের আগে হচ্ছে সন্ধ্যাকাল। কারণ বিন্দু ধারণং জীবনং বিন্দু পাতনং মতনং, পুরুষের এক বিন্দু নষ্ট হলে বাবা মরে, ছেলের জন্ম হয়। হ্যাঁ, তাই এটা সেই জন্যই মহাভারত বলেছে ওই পরাশরমণি আর মৎস্যগন্ধার ব্যাপার। মৎস্যগন্ধা সব মেয়েতে মা হতে পারে না। মেয়েদের দেহতে যতদিন পর্যন্ত মা না আসে ততদিন পর্যন্ত কোনো মেয়ে মা হবার অধিকার পায় না। মেয়েদের দেহতে মা আসে কখন? মেয়েদের বয়স যখন 11 বছর 11 মাস 27 দিন হয়, তখন মায়েদের দেহতে মা আসে ভাই। মায়েদের দেহতে মা আসে ভাই। প্রতি মাসে একবার করে আসে, 3 দিন থাকে, চতুর্থ দিনে বিদায় হয়। সেই 4 দিনের মাথায় কেউ গোপালকে ধরতে পারে, কেউ ধরতে পারে না। ধরতে পারে, কেউ ধরতে পারে না। আমার মায়েরা জানে, মায়েরা যখন অসুচি হয় তখন মায়েদের গায়ে মাছের মতো গন্ধ ওঠে, মেয়েরা তখন মৎস্যগন্ধার রূপ ধারণ করে। তখন পরাশর, স্বামীর সেই পরাশর ব্রহ্মবস্তুতে তার গর্ভের সন্তান হয়ে পুত্র সন্তান, কন্যা সন্তান হয়। এই ভাবটা বোঝাবার জন্য মহাভারত লেখাতে সকালবেলায় দেখাশোনা, দুপুর বেলায় নিয়ে, ওরে সন্ধ্যাবেলায় ধুয়ে এলো ছেলে কোলে নিয়ে, তুমি জবাব নিয়ে ধুয়ে খাও, জবাব নিয়ে ধুয়ে খাও। কথা শোনো কথা নাও, জবাব নিয়ে ধুয়ে খাও, কথা শোনো কথা নাও, ধুয়ে ধুয়ে দাদু ভাই শেষ প্রশ্ন বলছে, তোমার যুগে ধর্ম কেমন, শিক্ষা কেমন? আমার যুগে যা শিক্ষা দিত, তোমার যুগে এখন সে শিক্ষা নাই। আমরা গুরু গৃহে শিখতাম। গুরু গৃহে মানে গুরুর ঘরে থাকতাম না, গুরুর কাছে গুরু দীক্ষা না নিয়ে আমরা পড়াশোনা আরম্ভ করতাম না। কেন? ওই ঠিকানায় পৌঁছাবি যদি গুরু করে রে ঠিকানায় পৌঁছাবি যদি গুরু করে মা। ঠিকানায় পৌঁছাবি যদি গুরু করে মা। গুরু ছাড়া পথের খবর, গুরু ছাড়া পথের খবর দেবে রে কুঞ্জ করে মা। ঠিকানায় পৌঁছাবি যদি গুরু করে মা। চলবি যদি আঁধারে পথে, গুরু রবে তোর সাথে সাথে, জ্ঞানে প্রদীপ হাতে। আর চলবে যদি আঁধারে পথে, গুরু রবে তোর সাথে সাথে জ্ঞানে প্রদীপ হাতে। ওরে লম্বোদর গিয়ে আঁধারে রাতে, কবি সম্রাট লম্বুরাজ চক্রবর্তী, নাম প্রার্থনা অন্তর্গত করুণ গ্রামে বাড়ি। ওরে লম্বোদর গিয়ে আঁধারে রাতে, লম্বোদর গিয়ে আঁধারে রাতে,
গুরুদেবে আমাদিকে শিক্ষা দিল ভাই। ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, 4টে ক্লাস রয়। ব্রহ্মচর্য কেমন করে পালন করতে হবে, গারস্থ ধর্ম আমার কেমন করে পালন করিবে, বানপ্রস্থ ধর্ম আমার কেমন করে হবে ওরে ভাই। ওরে সন্ন্যাস ধর্ম কেমনতে এইখানেতে কয়। ওরে 4টে মানুষের ওরে 4টেই আশ্রম আছে ভাই। ওরে যাকে বলে 4টি ক্লাস শুনিবেন সবাই। আজ ভাবের ঘরে শুনে যাও, ভাবের ঘরে শুনে যাও। গুরুদেব আমাদেরকে শেখাইতে কি ব্রহ্মচর্য কি করে রক্ষা করতে হয়, ব্রহ্মকে কিভাবে ধরতে হয়। ওরে কামিনীর পরশে কামের হরসে, কামিনী পরশে কামিনী হরসে, অটল বিন্দু ঝরে পড়ে, অটল বিন্দু ঝরে পড়ে। হবে সর্বনাশে 84তে ঘুরি, 84তে ঘুরি। ব্রহ্মচর্য কি করে ধরে রাখতে হয়। গারস্থ জীবন, পুত্রার্থ ক্রিয়তে ভাজ্যা। কোন দিনে সহবাস করলে পুত্র সন্তান হয়, কোন দিনে সহবাস করলে কন্যা সন্তান হয়, কোন দিনে সন্তান জন্ম নিলে পরে বিকলাঙ্গ হয়, কোন দিনের সহবাসের সন্তান হলে পেট থেকে মরা ছেলে হয়। গুরু গিয়ে আমরা পড়তাম, আর এখন পড়ছিস? এখন সব নারী চাষা, মায়ের পেটের ভেতরে ছেলে আছে, তুমি ছেলে জন্ম দিয়েছো, তুমি তো চাষি, মা হচ্ছে জমি আর তুমি হচ্ছে চাষি। তুমি স্বর্ণধারণের বেতন ফেলেছো না আয়ার ছোটের বেতন ফেলেছো, সালো তুমি জানো না? বলতে পারবে কোন ছেলে এখন মায়ের পেটে কি ছেলে আছে তার বাবা বলতে পারবে? কারণ এরা আনারি চাষা রে, আনারি চাষা রে। আমার কাছে বসো আর কান ধরে উঠবস করো, তোমাকে আমি সব শিখিয়ে দেবো। এই শিক্ষা হইতো। আর এখন এখন যদি কোনো ছেলেকে জিজ্ঞেস করে হারে মাস কটা, তো 12টা। আচ্ছা ক মাসে 1 বছর, বলছি 12 মাসে 1 বছর। আচ্ছা 12 মাসে 1 বছর হইলো কেন 13 মাসে হইলো না? ওরে ছেলে তো ছেলে, ছেলে আর বাবারা মুখ শুনবে, ছেলে আর বাবার মুখ শুকিন যাবে। তোদের শিক্ষা তখন ভুল। আপনারা জানেন আমাদের যুগে শিক্ষা ছিল 51 সমান 4 পয়সা 16 আনায় টাকা, 64 পয়সায় টাকা। এখন ওরা 1 আনা সমান 6 নয়া পয়সা, 16 আনায় টাকা, 100 পয়সায় টাকা। তা কি করে হয়? আপনারা তো জ্ঞানী লোক, শিক্ষিত লোক বসে আছেন। 1 আনা সমান যদি 6 নয়া পয়সা হয়, 16 আনা সমান 6 সলং 96 পয়সা টাকা হওয়া দরকার। 4 পয়সা বেশি লাগছে কেন? 1 টাকায় 4 পয়সা, 2 টাকায় 8 পয়সা, 3 টাকায় 12 পয়সা, 4 টাকায় 16 পয়সা, 5 টাকায় 20 পয়সা, 1000 টাকায়, লক্ষ টাকায় কত বেশি যায়। যার জন্য ভারতবর্ষ এই ভুল শিক্ষার জন্য 54,000 কোটি টাকা ঋণ হয়েছিল বিদেশের কাছে। ভাগ্যে অটল বিহারী বাজপেয়ী এসেছিল, ঋণটা ভাইরে শোধ করিয়ে দিল। তোমাদের শিক্ষাতে কি আছে আমাকে একটু দেখাও। প্রথমে ছেলে পড়তে যেছে কোথায়? প্রাইমারি। প্রাইমারি সব দিন মারে না, মাঝে মাঝে মারে। কি মারে? প্রথমে যদি প্রাইমারি স্কুল মাস্টার আছেন, আমার কথা যেন রাগ করিয়েন না, আমি কিন্তু তাকে উদ্দেশ্য করে বলিনি, আমি পাল্লাদারকে বলছি। সব দিন মারে না, মাঝে মাঝে মারে। কি মারে? আগে স্কুলে পাউরুটি দিত, শনিবার আর রবিবার দিত না, মাস্টাররা ব্যাগে করে হরিণী পাল্লাইত। সরকার দেখলে তাহলে তো চুরি করছে, তখন বললে এক কাজ কর, চাল দাও। সে চালও বন্ধ করে দিলে। তখন এখন বলছে এদিকে এক কাজ কর, ঘেঁটে খয়ে দাও, মিড ডে প্রথা। আচ্ছা আপনারা সত্যি করে বলুন তো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তোমার এই যুগেরই ছেলে, সুভাষচন্দ্র বসু তোমার যুগেরই ছেলে। তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এত গরিবের ছেলে ছিল, সব দিন খেতে পেত না, তখন তো মিড ডে মিল হয়নি। এই যে বর্তমান সরকার তোমাদের মিড ডে মিল করছে, এর পেছনে 3টে কারণ আছে। কি কারণের জন্য মিড ডে মিল বলতে পারবে? কোন ছেলে বলতে পারবে? কোন ছেলের বাবা বলতে পারবে? কি শিক্ষা দেও তোমরা? এখনকার শিক্ষাগুলা কি? মাস্টার বলছে একে চন্দ্র। এখন বর্তমানে মেয়ে হইল সংসারের কেন্দ্র।
দুইয়ে পক্ষ থাকি তো সব ছোড়ার কোনো মেয়ের দিকেই লক্ষ্য। তিনে নেত্র, মনে রেখো মেয়েরা হচ্ছে সাধনার ক্ষেত্র। চারে বেদ, মেয়েদার কপাল জোটে নাই তার মনে কত খেল। পাঁচে পঞ্চবান, এই মেয়ের জোরে জয়দেব চণ্ডীদাস পেয়েছিল ভগবান। ছয়ে ঋতু, মেয়েরা হচ্ছে সাধনার সেতু। সাতে সমুদ্র, মেয়েদিকে ভেবো না ক্ষুদ্র। আটে অষ্ট অসু, মেয়ের কাছে কেউ যেন সেই জন্য পশু। নয়ে নবগ্রহ, মেয়া ছাড়া উদ্ধার করতে নাই কেহ। গঙ্গা মাটি আর গঙ্গা জল ছাড়া উদ্ধার করতে নাই কেউ। দশে দিক, সব জায়গায় গোলমাল মেয়া হলো। সেই মেয়েকে এরা চিনতে পারে না। সত্যিকারের বাবু কথা শোনো, মেয়েকে এরা চিনতে পারে না, পারে না, পারে না। বলছে ধন্য কলি যুগ, ধন্য সত্যি কলিযুগ ধন্য। শুধু ধন্য তোর তোর চরণ দণ্ডবাদ, তোরা ধন্যী বটিস, সব দিকে ধন্যী মশাই। এই কলিযুগে যে কাজ হচ্ছে সত্য চেতা তারপরে সে কাজ হয়নি। খুনোখুনি, মারামারি, ফাটাফাটি, লোটালুটি, চুরি, ডাকাতি, চোর, ছাচোর, দাঙ্গাবাজ, সবাই কলিতে। দেখ না ভেড়া ছাগলের পালার মতন কত খড়ে ঢুকছে। চোর গুলা সব ঢুকছে 1000 কোটি 500 কোটি। এই চোর গুন্ডাদের স্থান। এখন আর সে দেশ নাই মা। একদিন সত্যেন্দ্রনাথ দত্ত বাংলাদেশ বলে কবিতা লিখেছেন, আপনারা পড়েছেন। কোন দেশেতে তরুলতা, সকল দেশে চাইতে শ্যামল। কোন দেশেতে চলতে গেলে দলতে হয় রে দুর্বা কমল। কোথায় ফলে সোনার ফসল, সোনার কমল ফোটে রে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলাদেশ। এই কবিতা এখন শোভা পাবে? আর তরুলতা আছে, গাছকে কেটে শেষ করে দিলে সারা দিন বলছি গাছ লাগাও। কোন দেশেতে চলতে গেলে দলতে হয় রে দুর্বা কমল। সত্যেন্দ্রনাথ দত্ত লিখেছে, কোন দেশের মাটিতে চলতে গেলে দুর্বা ঘাসের উপর পা দিয়ে যেতে হয়। এখন দুর্বা ঘাস পাবে? প্রধানমন্ত্রী সড়ক যোজনাতে যা রাস্তা ঢালাই করে দিয়েছে, বাবার কালে দুর্বা ঘাস বেরোবে না। দুর্বা ঘাস বেরোবে? এখন আর সেই কবিতা শোভা পাবে না। এখন বাংলা কেমন হয়েছে বর্তমানে? কোন দেশেতে আইন কানুন, সকল দেশে চাইতে সেরা। কোন দেশেতে পথে ঘাটে ঘুরিয়ে বেড়ায় সিআইডিরা। কোথায় চলে কালোবাজারি, কালো মানিক লুটেরে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলারে। কোথায় নেতাদের উপদেশ, হাত পেটা খাও দিন যেতে, নাই বাপের ন্যায্য বেতন কি বাঁচাতে দেয় আছে। কোথায় চলে গরিব শাসন, ধনীর পতন চলে রে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলাদেশ। বাংলাকে তোরা কাংলা করি, বাংলাকে তোরা কাংলা করে, চোর গুন্ডার আবার হয়ে বাংলাকে করি, বাংলা করিলে। এইবার দাদু ভাই, তুমি যেমন 4টা প্রশ্ন দিয়েছ, আমিও তোমাকে 4টা প্রশ্ন দেবো। আমি একদিন নাতির ঘরে বেড়াতে গেলাম মা। নাতি কলিয়ার যে চাকরি করে, আমি দরজা দিয়ে কোয়ার্টারে দিয়ে ঢাই ঢাই করে ধাক্কা মারছি। একটা ছেলে বলছে, এ বুড়ো। আমরা এই আমাকে তো বুড়ো বললি, তো তুমি বুড়ো, তো তোমাকে বুড়ো বলো না, তুমি শালো বুড়ো বানা, তুমি এমনি যুবক হয়ে থাকবে। ও বলছে ধাক্কা মারার যুগ লয়। আমরা আমার নাতির ঘর তো হচ্ছে চৌকাটার উপর সাদা বোতামটা টিপে দাও কেন? সত্যিকারের মা, 73 বছর বয়স হলে আমি কারু ঘরে টিপতে যাইনি। এই শালো তোর পাল্লায় পুরো আমাকে টিপতে হইল। আমি যে সাদা বোতামটা টিপছি আর ভেতরে সব দেখছি ক্রিং ক্রিং, আর টিপলে পরে হাত সুরসুর করে। আমি টিপিয়েই গেছি। লাজ এসে দরজা খুলে বলছি, দাদু কি ভাই? বলছি খুব টিপছিলে। বলছে হ্যাঁ ভাই। আর টিপবে? সুযোগ পেলে কে ছাড়বে? আমরা হ্যাঁ টিপবো। দাদুর রস কামলায়, হ্যাঁ সুযোগ পেলে টিপব না। আমাকে নিয়ে এসে বিরাট একটা বোর্ড আছে, বোর্ডে একটা বোতাম টিপলাম তো দেখছি ফটাম ইলেকট্রিকের বল জ্বলে উঠলো। আর একটা বোতাম টিপলাম তো দেখছি ফ্যান ঘুরছে। আর একটা বোতাম টিপলাম তো বলছে আকাশবাণী কলকাতা রেডিও চলছে।
আর একটা বোতাম টিপলাম তো বলছে জ্যোতিন দূরদর্শন ক্যালকাটা ধনী ভাই তোদের টেপা টিপি যুগু ভাই ওরে টিপলে পরে পাওয়া যায় টেপা টিপি যুগু ভাই দাদু ভাই তোমাদের যুগ হচ্ছে বৈজ্ঞানিক যুগ। এইবার দিয়ে বললো হাগো নাচবো তো কি দাদু লাঠি কই বলছে বাবুর কথা বলছেন আরে হ্যাঁ বলছে বাবু তো অফিসে গেছেন বসে আমাকে এক গ্লাস শরবত দিলে আমি সে আমার নাতির ছেলেটাকে জিজ্ঞাসা করছি আরে তোর বাবা কখন আসবে তো বাবু তো এখন আসবে না চাটি খাওয়ার পর মেয়েটি আমার কাছে এলো নাতির মেয়েটা হারে তোর বাবা কটার সময় আসবে বলছে বাবুর আসতে রাত্রি হয়ে যাবে মাননীয় সুধী সমাজ ছেলে তার বাবাকে বলছে বাবু বিটি তার বাবাকে বলছে বাবু বউ তার স্বামীকে বলছে বাবু আমাদের যুগে বাবু কথা ছিল না বাবু হচ্ছে পর্তুগিজ শব্দ 19বিংশ শতাব্দীতে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই কলিযুগে বাবু শব্দ ব্যবহার করেছে আজ আমার পাল্লাদার কাছে জেনে নেবেন বাবু শব্দটার বাংলা কি বাবু শব্দটা বাংলা কি ওরে জানো যদি আমায় বলে বাবু শব্দটা বাংলা এটা আমার 1 নাম্বার জিজ্ঞাসা। 2 নাম্বার জিজ্ঞাসা হচ্ছে দাদু ভাই তোমরা ইলেকট্রিক আলো করেছো ফ্যান করেছো রূপদান করছো অস্বীকার করে না কিন্তু নতুন লয় নতুন বটে আগে আমাদের লম্ফ তো আমাদের জ্বলতো হেরিকেল জ্বলতো লম্ফ জ্বলতো আলো তো জ্বলতো তুমি এখন রূপদান করেছো ইলেকট্রিক রূপদান করছো আমি অস্বীকার করি না কিন্তু নতুন লয় যেটা আগে ছিল সেটাকে পরিবর্তন রূপদান করছো এটা বলছি না তুমি নতুন কি করেছো আমাকে বলো যদি বলো আমি ফ্যান করেছি আমার দিকে তালপাতার পাখাও ছিল তুমি যদি বলো আমি জুতো করেছি রামের খরম মতো ছিল হ্যাঁ তুমি যদি বলি ছাতা করেছো তোমরা এখন ফোল্ডিং ছাতা করেছো আমাদের তাল পাতার ছাতাও তো ছিল হ্যাঁ তুমি নতুন কি করেছো তুমি যদি বলো এখন সাবমার্শাল বসিয়েছি আমাদের যে কুরুক্ষেত্রের যুদ্ধ যখন হলো তখন ভীষ্ম সরসজ্জায় পড়ে যায় অর্জুন তখন পাতাল থেকে বান মেরে জল তুলে দিলি সালারা দিলি মাটির নিচে জল আছে সালা তুমি মাটির নিচে জল আছে বললে কে সেই দেখে বুঝলে সারা পাইপ ভর তাহলে নতুন লয় আমাদের শাস্ত্রকে দেখে তোমরা রূপদান করছো অস্বীকার করি না তোমরা যে এরোপ্লেন করেছো আমাদের যুগে রাবণের পুষ্পরথ আকাশে চলছো তোমরা রকেট করেছো নারদের ঢেঁকি চলছো নতুন কি করে তোমাকে একটু দেখাও তোমার যুগে এখন টাকা আমার যুগে ছিল কড়ি তামার পয়সা রূপদান করছো অস্বীকার করো না তোমার নতুন কি করেছো যদি বলো আমরা ট্রাক বাস মোটর সাইকেল করেছি ইঞ্জিন করেছি নতুন লয় সে যুগে ছিল সে যুগে বাস ট্রাক ছিল না ঘোড়ার গাড়িতে করে যেতাম এখন তোমরা ঘোড়াটিকে পাল্টিয়ে দিয়ে তোমরা ইঞ্জিন করে দিয়েছো কিন্তু ঘোড়া ছাড়তে পারো না দেখবেন যদি কোনো মিস্ত্রি আছেন মেশিন গুলো বলবে এটা 3 হর্স পাওয়ার এটা 5 হর্স পাওয়ার এটা 100 হর্স পাওয়ার এটা 1000 হর্স পাওয়ার হর্স মানে তো ঘোড়া হ্যাঁ তোমরা ঘোড়াকে ছেড়িয়ে কি কাজ করছো আমাকে একটু দেখাও আমার একটি কথা সেই নারায়ণের হাতে সুদর্শন চক্র যার আগে কেউ চাকা আবিষ্কার করতে পারে নাই চক্র মানে চাকা সেই চাকা বাদ দিয়ে তোমাদের বিজ্ঞান নতুন কি করেছে আমাকে একটা দেখাই আমার এটা 2 নম্বর জিজ্ঞাসা 2 নম্বর জিজ্ঞাসা আমার মেয়েটা মনে জিজ্ঞাসা 2 নম্বর জিজ্ঞাসা 3 নম্বর জিজ্ঞাসা হচ্ছে বিজ্ঞান আশীর্বাদ না বিজ্ঞান অভিশাপ বিজ্ঞান যদি আশীর্বাদ হতো নাগাসাকি হিরোশিমায় যখন ভোপাল গ্যাস ট্যাঙ্কি ফেটে গেল এখনো 50,000 বছর সেখানে ভোপালে জাপানে এখনো 50,000 বছর বিকলাঙ্গ সন্তান জন্মগ্রহণ করবে তোমরা যা করছো বিজ্ঞান বৃত্তি বার করছে আজকে বলছে
এক কাজ করো, ট্রাক বাস বন্ধ করো, বাতাস দূষিত হয়ে গেছে। আবিষ্কার করেছে, আমি বন্ধ করতে বলছি কেন? হ্যাঁ, মুখে মাস্ক লাগাও, পরিবেশ দূষিত তোমরাই করেছো। বলছে প্লাস্টিক বর্জন করো। আর প্লাস্টিকটা আবিষ্কার করেছে কে রে? কোন হারামজাদা? তোদের আগে কিছু জ্ঞান আছে? সব ভুল পথে চলছে, কোনো দিকে ঠিক নাই। ওদের কর্মে ভুল, ধর্মে ভুল, কর্মে ভুল, ধর্মে ভুল। কি বলবো রে ভাই, নইলে কি আর এ যুগে কি অধগতি হয়? আমাদের দিকে মন্ত্র পড়তো, মন্ত্র বলার সঙ্গে সঙ্গে ঠাকুর দেবতার সঙ্গে সঙ্গে চলে আসতো। ধর্ম কত ছিল? কালী পুজোর মন্ত্র বলতো তো সঙ্গে সঙ্গে মা কালী দাঁড়িয়ে যেত। আর এখন মা কালী মন্ত্র বলে মা কালী আসবে, মন্ত্র বলে বামুন সব ভুল বলছে। এখন আপনারা দেখেন বামুন মন্ত্র বলে আমি কালী পুজো, আমার গায়ে বাগলাতে কালী আছে, বামুন পুজো করছে, নাম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গরৌবা যৎসয়েত পুণ্ডরিকাক্ষং সর্বান্তরে সূচি। হ্যাঁ, ওম নম বিষ্ণু তত বিষ্ণু পরমপদ সদা পশ্যন্তি শূরঃ দিবিভম চক্ষুরাতম। ওম করবদনাং মুক্তকেশিং চতুর্ভুজং দিব্যদৃশ্যং মন্ডমালা বিভূষণং শব্দচ্ছিন্ন খড়গমমর্দকরং ভুজং অভয়ং বরদং চৈব লক্ষ্মীনার্দমানিকম মহাভগবং দেবী তথা চ সাঙ্গিনী হৃদয় মহাদেব সংস্থিতাং বালার্কমণ্ডলাকৃতিং মহাবাই জগন্মাতা কালী জ্ঞান বন্দনাং দেবী নমস্তে পরমেশ্বরং সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বত্র সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তে। আমাকে ঠাকুরমশাই বলছে কলমশাই কেমন পুজো? আমার ভুল হয়েছে? আমার ভুল হয় না, তবে আমি বুঝতে পারছি না। বলছি কোন জায়গাটা বুঝতে পারছি? আমি মন্ত্রগুলো বাংলা বলুন কেন, সংস্কৃত বাদ দিয়ে মন্ত্রগুলো বাংলা বলুন কেন? তো আমাদের ঠাকুর বলছে কোনটা, আমি ওই প্রথমটাই বুঝতে পারছি না। ওম তদ বিষ্ণু, তখন ঠাকুর আমাকে বুঝাইছে ওম তদ বিষ্ণু মানে ওই তরল মাছটি, পরম পদ মানে পরের পছায়, সদা পশ্যন্তি সবসময় পুষ করবে, সুরহ মানে সুরসুর করে, দ্বিবিভ মানে দ্বিধাবোধ করো না, চক্র আমার চোখ মুখে চালিয়ে দাও। এই বললে তোরা পাবি? এটা ধর্ম? আসল অর্থ কি সেই তো জানো না। হ্যাঁ দাদু ভাই, তুমি সেই অর্থগুলো জানো? সংস্কৃত মানে করতে পারবে? এখনো সেই কথা, সেই যুগের কথা বলছে। এখন আর সে যুগ না, এখন সেই যুগে আমাকে ভূত বলছি গো। আচ্ছা তুই ভূত বলছে, ছেলেগুলো আমি বাড়ি বেরিয়ে ছেলেগুলো পালাবে না আমাকে দেখে? মানুষ মরে ভূত হয়, আমি জ্যান্ত ভূত। আপনাদের গ্রামের হাই স্কুলের মাস্টার নিরঞ্জন বন্দ্যোপাধ্যায় 60 বছর বয়সে উনি রিটায়ার্ড হয়ে গেলেন। উনি বেঁচে আছেন, স্কুলে একটি ম্যাগাজিন লিখছে, তখন লিখছে ভূতপূর্ব প্রধান শিক্ষক নিরঞ্জন বন্দ্যোপাধ্যায়। তাহলে সে মরিয়া গেছে নাকি? মানুষ যখন তার কর্মক্ষমতা হারিয়ে ফেলে, মরে নাই বেঁচে আছে, তখন বেঁচে থাকতেও মানুষ ভূত হয়। তাই আমাকে ভূত আজকে বলো না, আজকে বলো না, আমার কাছে শোনো না, ভূত আজকে বলো না, আমার কাছে শোনো না, ভূত আজকে বলো না। সত্যিকারের কথা মা, এখনকার ছেলের জ্ঞান কত। আমি আজ বাসে আসছি, তো বাসে আসছি, তো বাসে লেখা আছে, কি দেখলি? বাসে দেখেন বডিতে লেখা আছে ভিতরের বাইরে হাত রাখবেন না। বলে বাইরে হাত রাখিস না, যদি কোনো গাড়ি ঘোড়া আসে তাহলে হাতটা কেটে চলে যেতে পারে। আবার তার পাশে লেখা আছে ভিতরে থুতু ফেলবেন না। বাইরে হাত রেখে মানা করছে, আর ভেতরে থুতু ফেলবেন না। থুতু তো মাথা বার করে ফেলবেন, মরো তো একবারই মরে যাও। আরে সালবের বুদ্ধি কি বলুন তো, এই বুদ্ধি নিয়ে দেশ চলে। দেশ আজকে গিয়েছে রসাতলে, দেশ আজকে গিয়েছে রসাতলে, এই দেশটা গেল রসাতলে। ওরে ধর্মনিষ্ঠ সবে যাইরে যাইরে রসাতলে, দেশটা গেল রসাতলে। মাননীয় শুধু সমাজ, তুমি একবার শেষ কথা আমার, সেকালকে বাদ দিয়ে কাল নতুন কি করতে হবে বলছে। আমার দিকে গৌরাঙ্গ তোর বাবার যুগে, গৌর তোদের বাবার যুগে। গৌরাঙ্গ কে? চৈতন্য চরিতামৃতে কি বলছে? কৃষ্ণদাস কবিরাজ লিখেছেন 12,051টা শ্লোক দিয়ে চৈতন্য চরিতামৃতে লেখা আছে। ও
ওরে কয়ে চলো তুয়া প্রেমা কয়ে চলো মধুরিমা কয়ে চলো তুয়া প্রেমা কয়ে তো মধুরিমা কয়ে চলো তুয়া সুখ বোঝে না হলো পুরো বঞ্চিত বোঝে নাই হলো পুরো আমি ভাবিয়া না পাইলাম যে ভাবিয়া না পাইলাম তখন ভাবিয়া না পাইলাম চৈতন্য লেখাছে কইছিল তুয়া প্রেমা কইছিল মধুরিমা কইছিল তুয়া সুখব কৃষ্ণ প্রেম কি জিনিস কৃষ্ণ প্রেমের জন্য রাধারানী কেন কাঁদছে কৃষ্ণ প্রেমের জন্য গোপীগণ কেন পাগলিনী সাং গোবিন্দ কৃষ্ণ দাপরলীলাই বলছে এই তিনটি বাঞ্ছা আমি পূর্ণ করতে পারলাম না কেন ওরা কাঁদছে কেন পাগলিনী কৃষ্ণ প্রেমটা কি জিনিসটা আমি বুঝতে পারলাম না এই তিনটি ভাব বোঝার জন্য আমি রাধা ভাবেই আমি গৌর হব রাধা ভাবে আমি গৌর হব মাননীয় সমাজ অর্ধে গৌরাঙ্গ মহাপ্রভু তার তো অন্তে কৃষ্ণ বাইরে তো রাধা ভাব সেই তো সেকালের ভাব আছে চৈতন্য চরিতামৃত পড়ো ওরে প্রচন্ড নন্দন যেই সচি সুত হলো সেই আর সচি সুত হলো সেই ওরে বলরাম হইল নিতাই আর বলরাম হইল নিতাই বলরাম হইল নিতাই শ্রোতাবৃন্দ সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণই এসছে গৌর রূপে সেই বলরাম এসছে নিত্যানন্দ রূপে নারদ শিবাস হয়েছে রাধারানী গদাধর হয়েছে অদ্বৈত শিব হনুমান সেই তো রাজু হনুমান হচ্ছে মুরারি গুপ্ত তুই নতুন কি এসছে বল তোর যুগে কি আছে বল কিছুই নাই বামা খেপা সে সাং মহাদেব তারাপীঠে বামা খেপা রূপে এসেছিল তোর যুগে কে এসেছে বল সব সেকাল থেকে তো সচী মাতা সেই ত্রেতা যুগের কইকেই দাপরের দৈব কি সেই হলো কলিযুগে সচী মাতা তুমি নতুন কি করেছো নতুন কি করেছ আমার কাছে বলো তুমি নতুন কি করেছো আমার কাছে বলে তুমি নতুন কি করেছ আমি আরো বেশি বলিব বাড়াবাড়ি করিব না কিছু বলিব না বাড়াবাড়ি করিব না আমার বলা দিলাম এবারে ছাড়ি আমার পালা দিলাম এবার সারে আমার পালা দিলাম এবার সারে একবার প্রেমানন্দে একবার বলুন হরি একবার বলুন হরে আমার বলাই আমি শান্ত করি একবার বলুন হরে আমার পালা এবার শান্ত করে একবার বলুন হরে মাননীয় সুধী সমাজ আর একবার আমাকে না দেখে যেন কেউ যাবেন না আমার বলার অনেক কিছু আছে পাল্লাদার বলুক আমি পরের পাল্লায় ওর যেমন রোগ ধরবে টনিকের বোতল নিয়ে আমি আসবো যদি টনিকে সারে টনিক দেবো যদি টনিকে না সারে পেনিসিলিন দেবো পেনিসিলিনের যদি না সারে টেরামাইসিন দেবো টেরামাইসিনের যদি না সারে স্যালাইন দেবো স্যালাইন যদি না সারে হারামজাদাকে আমি কোরআন দেবো আপনারা বসে থাকুন আমি পরের পালায় আবার আসছি আর একবার না দেখে যাবেন না তাহলে আমার সারা রাত ঘুম হবে না পেটটা বাস্ট হয়ে যাবে অনেক কথা বলার আছে আজ তোকে আমি সব কথা বলবো আপনারা শুনবেন আমার আর ভালো লাগে না রে আমি আর কত রহিব বলো দীনবন্ধু চেতব আশা পথ আমি আর কত কাল রহিব গয়হে দীনবন্ধু আমি আর কত কাল রহিব
দাসীর গানে চেয়ে তবে আসো ঘটেছে আর কতক্ষণ রইব ও দীনবন্ধু চেয়ে থাক কত পানে মনের বনেতে ফুটিল না ফুল মল্লিকা সফালি মতো আর বলে তোমারকে সে পালে দীনবন্ধু চেয়ে থাকে তো পানে শীত মরু সম হয়েছে পাষাণ দেবতা তুমি ওরে আমি আর কত রহিব দিন